আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। সেই টপিকটা হচ্ছে আমাদের সামনে যারা 2025 সালে এইচএসসি দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমি আশা করি এই ক্লাস শেষে আপনারা পাঁচই পাবেন। এবং যারা ভর্তি যুদ্ধে অবতীর্ণ হবেন এইচএসসি পরীক্ষার্থী কিংবা আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন, সেই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থেকে অনেক সময় কনফিউজিং প্রশ্ন হয়, যেটা হচ্ছে আমরা ভুল করি যে আসলে কোনটা হবে। তাইলে আমি আজকে কিন্তু শুরু করব এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে। আপনারা সাথেই থাকুন। শুরুতেই আমরা দেখছি হেড বেটার ভার্সেস উড রেদার। এই যে হেড বেটার, কখন হেড বেটার হয় এবং কখন উড রেদার হয়, এগুলো নিয়ে আমরা প্রায়ই কনফিউজ থাকি। দেখেন, আমি আজকে আপনাদের কনফিউশন একদম ক্লিয়ার করে দিব। হেড বেটার ভার্সেস উড রেদার। হেড বেটারটা হচ্ছে আপনার যখন কোনো স্ট্রং অ্যাডভাইস, রিকমেন্ডেশনস কিংবা ওয়ার্নিং বোঝাবে, মানে আপনাকে যখন কেউ খুব জোরে সোরে আপনাকে ওয়ার্নিং দিবে কিংবা উপদেশ দিবে, সেই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। কিন্তু উড রেদারটা মোর পার্সোনাল, যেটা হচ্ছে আপনার পার্সোনাল চয়েস, আপনি কোনটা করবেন। যেমন অনেক সময় দুইটা অপশন থাকে, তাহলে আপনি কোনটা করবেন সেটা আপনার পার্সোনাল চয়েস। তাইলে আমরা যদি উদাহরণ দিই, যে বললাম যে হেড বেটারটা হচ্ছে আপনার এই স্ট্রং অ্যাডভাইস। হেড বেটারটা হচ্ছে স্ট্রং অ্যাডভাইস কিংবা হচ্ছে রিকমেন্ডেশন ওর ওয়ার্নিং। দেখেন, আমরা বললাম যে বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, এখন আপনার বাইরে বৃষ্টি হচ্ছে, তাইলে আপনি কি করবেন? আপনাকে বলা হলো যে ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। তাইলে আমি বললাম কি, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। আপনাকে বলা হলো যে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি একটু ছাতা নেন। তার মানে কি, আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনার সমস্যা হতে পারে, কিংবা ছাতা নেওয়াটা আপনি রিকমেন্ডেশন হিসাবেও নিতে পারেন কিংবা অ্যাডভাইস হিসাবেও নিতে পারেন। যেমন আপনি প্রতিদিন লেট করেন, অফিসে যান, প্রতিদিন লেট করেন, এখন আপনার বস আপনার উপর খুবই রাগান্বিত। এখন আপনার কলিগ আপনাকে বলতেই পারে যে ভাই, আপনার একটু তাড়াতাড়ি আসা উচিত। তার মানে কি, এখানে আমরা বলতে পারি যে ইউ হ্যাড কাম আর্লি, ওর কি ইউ হ্যাড বেটার মেনটেন। আমরা এভাবে বলতে পারি, ইউ হ্যাড বেটার মেনটেন পাংচুয়ালিটি। তাইলে এটা কিন্তু একটা অ্যাডভাইস হিসাবে আপনি নিতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে হেড বেটার এবং উড রেদার, এগুলো কিন্তু মডাল অক্সিলিয়ারিও আমরা বলি। তাইলে হেড বেটার এবং উড রেদারের পরে সবসময় হেড বেটার এবং উড রেদার প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, মানে B1 বলি। তো B1 মানে হচ্ছে বেস, ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে উড রেদারটা কি? উড রেদারটা হচ্ছে আপনার মোর পার্সোনাল। যেমন আপনাকে বলা হলো যে আপনি এখানে বাসায় থাকবেন নাকি আপনি চলে যাবেন, তাইলে আমি বলতে পারি এটা হচ্ছে মোর পার্সোনাল চয়েস। আমি বললাম যে আই উড রেদার স্টে হোম। তার মানে কি বোঝাচ্ছে, এখানে আপনার দুইটা অপশন থাকতে পারে, যদি উজ্জ্ব আছে। আমি বললাম যে আমি কি বাসায় থাকবো নাকি চলে যাব। দেখেন, থাকবো নাকি চলে যাব, তাহলে আপনি কিন্তু দুইটা অপশনের মধ্যে একটা চুজ করলেন। কি চুজ করলেন? যে আই উড রেদার স্টে হোম। আপনার কাছে এটা মোর পার্সোনাল, আপনার কাছে মনে হচ্ছে এটা আপনার বেটার। ঠিক আছে, তাইলে হেড বেটার এবং উড রেদারের মধ্যে আমরা এটা দেখলাম। আমাদের লেট অ্যালোন। তা লেট অ্যালোনটা কি? যেমন চিন্তা করা যায় না এমন, তাহলে চিন্তা করা যায় না মানে এমন কোনো কাজ, যেমন আমার সামর্থ্যের বাইরে, যেমন আমি এই জিনিসটাই করতে পারতেছি না, তাহলে ওইটা কিভাবে করব, ওইটা তো আমি চিন্তাই করতে পারি না। কীরকম হতে পারে? যেমন আমি বললাম যে হি ইজ ভেরি পুয়ার, হি কান্ট অ্যাফোর্ড। বললাম হি কান্ট অ্যাফোর্ড মিল। হ্যাঁ, এই যে আমি বললাম যে হি কান্ট অ্যাফোর্ড মিল, মানে সে তার খাবারই খেতে পারে না। লেট অ্যালোন মেডিসিন, এই অর্থে হচ্ছে মানে চিন্তা করা যায় না এমন।
তার সামর্থ্যের বাইরে, সে কল্পনাও করতে পারতেছে না, এরকম অর্থে কিন্তু আমরা লেট অ্যালোন বসাবো। এবার আরেকটা এক্সাম্পল দিতে পারি আমরা, সেটা হচ্ছে হি ক্যান নট ওয়াক আ কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার। তার মানে এই যে আমরা বললাম সে যে আমরা তাকে বললাম 10 কিলোমিটার হাঁটতে, মানে সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 10 কিলোমিটার তো দূরে থাক, বা সে তো চিন্তাও করতে পারে না। হ্যাঁ, আমরা দেখেন আরেকটা জিনিস 3 নম্বর ওয়ার্ডটা আমরা শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইফ। তার মানে এই যে হোয়াট ইফ অর্থটা কি? যে কোনো কিছুর আশঙ্কা করা। হ্যাঁ, আশঙ্কা করা কিসের আশঙ্কা করা? যেমন আমি বললাম যে আশঙ্কা বানানটা দেখো, এই যে হোয়াট ইফ। এখন দেখেন আমরা হোয়াট ইফ মানে হচ্ছে আশঙ্কা, মানে কোনো কিছু আশঙ্কা করা হচ্ছে যে এটা ঘটতে পারে, বা আমার এটা কি হবে আমি যদি এটা না করি তাহলে কি হবে। যেমন আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাভেল বাই বাস। হ্যাঁ, বাস বলতে কি আমি বললাম ওল্ড বাস, তাইলে আমার একটা আকাঙ্ক্ষা থাকবে ওল্ড বাস। কেন? হোয়াট ইফ মানে যদি, বা আশঙ্কা করতেছি হোয়াট ইফ ইট ডিস্টার্বস অন দ্য ওয়ে, যে কি হবে। তাইলে আমরা দেখেন বলতেছি যে যদি আশঙ্কা করি আমরা, এই আশঙ্কা কি? যে আমি একটা ওল্ড বাসে কিংবা ওল্ড কারে কিংবা ওল্ড সিএনজিতে আমি ভ্রমণ করতেছি। কারণ কি? ওল্ড সিএনজি মানে এটার মেকানিক্যাল যে কোনো প্রবলেম হতে পারে। তাইলে আমি আশঙ্কা করতেছি হোয়াট ইফ কী হবে? ইট ডিস্টার্বস অন দ্য ওয়ে। তার মানে যদি এটা ডিস্টার্ব করে তাহলে কী হবে? একটা আশঙ্কা করতেছি। তাহলে দেখেন হোয়াট ইফ কিংবা হোয়াট ডাজ লুক লাইক, দেখেন হোয়াট ডাজ লুক লাইক, এটা আরেকটা। এখন এই দুইটার মধ্যে দেখেন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এই দুইটার মধ্যে দেখেন দুইটাতেই কিন্তু শেষে হচ্ছে কোয়েশ্চন মার্কস থাকে। হ্যাঁ, শেষে হচ্ছে কোয়েশ্চন মার্কস, এটারও কিন্তু শেষে আমরা কোয়েশ্চন মার্কস থাকে। তাহলে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে কোয়েশ্চন মার্কস তাইলে কোনটা হবে। দেখেন হোয়াট ইফের পরে কিন্তু একটা স্ট্রাকচার আমরা ফলো করতেছি। হোয়াট ইফের পরে কী হচ্ছে? সাবজেক্ট আছে, আবার কি একটা ভার্ব আছে। কিন্তু হোয়াট ডাজ লুক লাইক এটার স্ট্রাকচারটা আপনারা ফলো করেন, দেখবেন এগুলো হচ্ছে পাশে পাশই পাওয়া সম্ভব। আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে কী হচ্ছে? হোয়াট ডাজ লুক লাইক, এই যে মাঝখানে, তার মানে হোয়াট ডাজের পরে একটা অক্সিলারি ভার্ব আছে ডু অথবা ডাজ। তাহলে হোয়াট ডাজ, এই যে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস কি এরপরে হচ্ছে ভার্ব। এরপরে কিন্তু আপনার হোয়াট ডাজ লুক লাইক, এরপরে আরেকটা সাবজেক্ট আছে। যেমন আমি বললাম হোয়াট ডাজ আ গোস্ট লুক লাইক। এই যে আমরা কিন্তু এটা একটা কাল্পনিক চিন্তা, যে আমরা কিন্তু গোস্ট আমরা জানি না বা দেখি নাই। তাইলে আমি চিন্তা করলাম যে একটা গোস্ট দেখতে কেমন এই জিনিসটা। তাইলে এই স্ট্রাকচার ফলো করবে যে আমার কি আছে? হোয়াট ডাজ থাকবে, তারপরে হচ্ছে কি সাবজেক্ট থাকবে, এটা খেয়াল রাখবেন। সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, তারপরে শেষে লুক লাইক। এজন্য কিন্তু এখানে ড্যাশ দেয়া আছে। আচ্ছা, এখন দেখেন আপনাদের এই জিনিসটা হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যারসলি হ্যাড ডট ডট হুয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হুয়েন। এগুলো আমরা অনেক আগেই পড়েছি, এই ক্লাস 8-এ কিংবা এসএসসিতেও পড়েছি। তো যারা জানেন তাদের তো রিভাইজ হবে, আর যারা জানেন না নতুন করে তাদের শেখা হয়ে যাবে। দেখেন নো সুনার হ্যাড, তার মানে হেড থাকলেই কিন্তু আমাদের একটা ধারণা আছে, আমাদের জানা আছে যে হেডের পরে সবসময় কি হয়? B3 হয়, মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে হেড প্লাস এখানে হচ্ছে সাবজেক্টটা ব্যতিক্রম। দেখেন হেডটা আগে চলে আসছে, সাবজেক্ট, এরপরে কি B3, সাবজেক্ট প্লাস B3, এরপরে হচ্ছে দেন, আর দেনের পরেই হচ্ছে B2। হ্যাঁ, B2 মানে কি? এখানে হচ্ছে আপনাদের অবশ্যই সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট প্লাস B2। এখন দেখেন আমরা কিন্তু জানি পাস্ট পারফেক্ট জিনিসটা কিন্তু আমরা জানি। তাইলে প্রাসঙ্গিক ক্রমে কিন্তু পাস্ট পারফেক্ট জিনিসটা আমরা বুঝাই, যে পাস্ট পারফেক্ট টেন্সটা আপনারা আগে দেখেন যে এখানে কেন আগে এখানে পাস্ট পারফেক্ট হলো আর এখানে পাস্ট ইনডেফিনিট কেন হলো। পাস্ট পারফেক্টে অতীতকালে কিন্তু দুইটা ঘটনা ঘটে। কি হয়? অতীতকালে দুটো ঘটনা ঘটে। এখন দেখেন এখানেও কিন্তু দুইটা ঘটনা ঘটে।
প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে অতীতকালের দুটো ঘটনা ঘটলে অপেক্ষাকৃত পূর্বের ঘটনা পাস্ট পারফেক্ট হয়, বাকি অংশ পাস্ট ইনডেফিনিট হয়। তাহলে এখানে দেখেন এই যে নো সুনার হ্যাড, এখানে প্রথম অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরের অংশটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। এখন আমরা বলি যে আমরা বললাম যে শিক্ষক ক্লাসে যেতে না যেতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল। তার মানে কি আগে কিন্তু ঘটনাটা ঘটছে শিক্ষক ক্লাসে গেছে, শিক্ষক ক্লাসে যাওয়ার পর ছাত্ররা দাঁড়াইছে। তার মানে কোন ঘটনাটা আগে? শিক্ষক ক্লাসে গিয়েছেন। তাহলে আমি কি বলতে পারি? উদাহরণটা এরকম, নো সুনার হ্যাড দ্য টিচার entered into the room, the students stood up. Then the students stood up. একই ক্ষেত্রে আমরা হার্ডলি হেডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং স্কেয়ারসলি হেডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হোয়েন হয়, এবং নো সুনার হেডের পরে দেন হয়। এই হচ্ছে আপনাদের এইটার স্ট্রাকচারটা, আপনারা খেয়াল রাখবেন। আপনারা স্ক্রিনশট রাখেন। আমরা দেখব ইউজ টু। এই যে ইউজ টু এর ব্যবহার আমরা জানি যে ইউজ টু বলতে অভ্যাসগত অর্থে বোঝায়। কিন্তু এই অভ্যাসগত অর্থে বলতে কি, যে অতীতের অভ্যাস। কি বোঝাচ্ছে? অতীতের কোনো অভ্যাস যার অস্তিত্ব বর্তমানে নেই, এই অর্থে কিন্তু ইউজ টু বসে। যেমন আমরা যদি বলি যে অতীতকালে আমি কি ফুটবল খেলতাম, মানে রেগুলারলি ফুটবল খেলতাম, কিন্তু এখন খেলি না। তাইলে আমার কি বোঝাবে? হ্যাঁ, যেমন আই ইউজ টু প্লে ফুটবল রেগুলারলি। যেমন অতীতকালে, তার মানে ইউজ টু সবসময় কি হবে? পাস্ট টেন্সে হবে, অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে আমাদের ব্যবহৃত হবে। এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ, আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, টু হ্যাভ টু আর হচ্ছে মাস্ট। এই দুইটা ক্ষেত্রেই আমরা কিন্তু জানি যে আমরা যদি বলি এই দুইটার অর্থই হচ্ছে বাধ্যবাধকতা, মানে কি অব্লিগেশন। তার মানে কি অব্লিগেশন, বাধ্যবাধকতা মানে হচ্ছে কি আপনাকে অবশ্যই পালনীয়। কি বলতেছি? অবশ্যই পালনীয় যদি বলি, তাহলে দেখেন আমরা বলতেছি এখানে হ্যাভ টু আর হ্যাজ টু। তো আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু, আর হ্যাভ টু হইলো আদার্স, অন্য ক্ষেত্রে। এরকম দেখেন আমরা নর্মালি জানি বাধ্যবাধকতা বোঝায়। বাজারের আপনার মোটামুটি যত বই আছে বা আমরাও পরে আসছি, যে সব ক্ষেত্রেই হ্যাভ টু অথবা হ্যাজ টু কিংবা মাস্ট একই ক্ষেত্রে। কিন্তু দেখেন একটু সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা যদি বলি যে এই হ্যাজ টু এবং হ্যাভ টু বসবে এক্সটার্নাল অব্লিগেশন। এই এক্সটার্নাল অব্লিগেশনটা কি? যে বাইরের কোনো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কোনো রুলস, যেখানে আপনার পার্সোনাল কোনো নাই, পার্সোনাল অব্লিগেশন নাই, নিজের কোনো অব্লিগেশন নাই, সেটা হচ্ছে কি এক্সটার্নাল, মানে বাইরের জিনিসগুলা। কি বলতেছি? আমাদের দেশে সংবিধান আছে, বিভিন্ন রুলস আছে, সরকারি কর্মকর্তা বলেন, আপনার এই ট্রাফিক রুলস বলেন, সবগুলা এই যে আলাদা যে রুলসগুলা, সেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তাইলে আমরা কি বলতে পারি উই হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস। এই যে বললাম যে ট্রাফিক রুলস, আমাদেরকে ট্রাফিক রুলস মেনে চলতে হবে, এটা হচ্ছে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। তার মানে কি এক্সটার্নাল অব্লিগেশন বলতেছি। কিন্তু আমি যদি বলি যে তুমি এসএসসিতে যদি A+ পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা তোমার নিজের অব্লিগেশন বা নিজের কাছে তুমি বাধ্যবাধকতা আছে। তাইলে এখানে কি বলছি? ইন্টারনাল, যে এটাকেই বলে আমরা ইন্টারনাল অব্লিগেশন। তাহলে কি এটা হচ্ছে পার্সোনাল। তাহলে কি বললাম? যে ইউ মাস্ট স্টাডি
টু গেট এ প্লাস। এই যে আমরা বললাম, তাইলে এই সূক্ষ্ম পার্থক্যগুলা ফলো রাখতে হবে লেখার ক্ষেত্রে। কিন্তু তোমরা যখন এসএসসি স্টুডেন্ট বা এইচএসসি স্টুডেন্ট কিংবা আমাদের কম্পিটিটিভ এক্সামে অনেক সময়ই হ্যাজ টু, হ্যাভ টু কিংবা মাস্ট একই অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তাইলে এটা শেষ হলো। এরপর যেমন নিড এবং ডেয়ার। হ্যাঁ, এখন আমরা পড়বো কি নিড এবং ডেয়ার। দেখেন নিড এবং ডেয়ারের দুইটা পরিচয় আছে। এক, নিড মেইন ভার্ব হিসেবে বসে, ডেয়ারও মেইন ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব হিসেবে বসে। তাহলে মেইন ভার্ব হিসেবে বললে নর্মাল যে আমাদের ভার্বের যে রুলসগুলো আছে, নর্মাল রুলস ফলো করবে, নর্মাল রুলস কী করবে, ফলো করবে। সেম এখানেও নর্মাল রুলস। নর্মাল রুলসগুলো কি, যেমন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এই নিয়ম। নিডস বসবে, যেমন আমি বললাম হি নিডস টু স্টাডি। হ্যাঁ, হি নিডস টু স্টাডি। হি ডেয়ার্স টু প্রটেস্ট। এই যে উদাহরণ দিলাম যে ডেয়ারটা কি নর্মালি চ্যালেঞ্জ অর্থে, তার মানে কি চ্যালেঞ্জ বোঝাবে, ডেয়ারটা চ্যালেঞ্জ বোঝাবে। আর এই নিডটা হচ্ছে প্রয়োজন, অর্থ কি প্রয়োজন বোঝাবে বা প্রয়োজন অর্থে। তাইলে হি নিডস টু স্টাডি মানে তার স্টাডি করা প্রয়োজন। আবার বললাম হি ডেয়ার্স টু প্রটেস্ট মানে সে প্রতিবাদ করতে তার সাহস আছে বা সে সাহস দেখাচ্ছে, এরকম। এখন দেখেন 2 নম্বর বলতে, এখন দেখেন মডাল ভার্ব হিসেবে যদি নিড বসে বা ডেয়ার বসে তাইলে কি করব। আমরা জানি নর্মাল রুলসই যে মডাল অক্সিলিয়ারির পরে আমরা ভার্বের কি বসি, বেস ফর্ম বসে। তাইলে আমি বললাম যে হি নিড নট, হি কি নিড নট ডু ইট, মানে তার ইহা করার প্রয়োজন নাই। মডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে তাহলে চ্যালেঞ্জ ক্ষেত্রে কি বলতে পারি আমরা, ডেয়ার, হি ডেয়ার নট স্পিক, হি ডেয়ার নট স্পিক মানে তার কথা বলার সাহস নেই। এটা আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার কেন বলছি, কারণ এই ইট অ্যান্ড দেয়ারের কাজ আছে যখন আমরা কোনো সাবজেক্ট থাকবে না শুরুতে, সেক্ষেত্রে আমরা ইট এবং দেয়ার সাবজেক্ট হিসেবে বসবে। তাইলে দেখেন ইটটা, হ্যাঁ ইটের ক্ষেত্রে ইট কখন বসে, যে কোনো সাবজেক্টকে পরবর্তীতে পূর্বাভাস দিচ্ছে যে পরবর্তীতে আসলে মেইন সাবজেক্ট হবে। যেমন এরকম আমরা বললাম যে ইট সিমস দ্যাট হি ইজ রাইট। আচ্ছা, এখানে দেখেন দ্যাট হি ইজ রাইট মেনলি একটা ক্লজ ফলো করবে। এই যে আমার মনে হচ্ছে, আমরা বললাম যে আমার মনে হয় সে সঠিক, আমার মনে হয় এই কাজটা করা উচিত না, তাহলে এই জিনিসটা কিন্তু ইম্পার্সোনাল, মানে আমার পার্সোনাল কোনো কিছু না। তার মানে আমরা যখন বলবো সেক্ষেত্রে ইট সিমস, এই যে ইটটা এই সাবজেক্টটাকে ফলো করতেছে। তারপরে দেখেন ইনফিনিটিভের ক্ষেত্রেও আমরা কিন্তু বলি, আমরা বললাম যে এই আমাদের পড়াশোনা করা প্রয়োজন বা পড়াশোনা করা প্রয়োজন, তাহলে পড়াশোনা করার প্রয়োজনের সাবজেক্টটা কি, তাইলে দেখেন ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি। এই দেখেন এখানে হচ্ছে টু স্টাডিটাই তো আসলে মেইনলি কিন্তু সাবজেক্ট, তাইলে এটাকে ফলো করতেছে কিন্তু ইট। তারপরে আরও কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন টাইম ডিস্টেন্স, এটা হলো 1 নম্বর। টাইম ডিস্টেন্স কিংবা ওয়েদারের ক্ষেত্রে, হ্যাঁ আমরা বলতেছি ওয়েদারের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু ইট বসে। কিভাবে, যেমন আমি বললাম যে এখন ঘড়িতে কয়টা বাজে, তাহলে আপনি বললেন যে এখন 5টা বাজে, তাহলে এই 5টা বাজে কীভাবে লিখবেন, ইট ইজ 5 o'clock, ইট ইজ 5 o'clock। এই যে 5 o'clock বলতেছি আমরা, সেটা কিন্তু টাইমের ক্ষেত্রে বোঝাচ্ছে। ডিস্টেন্স, আমি বললাম যে এখান থেকে স্টেশনের দূরত্ব কত আপনি জানেন, তাইলে বললাম ইট ইজ 5 miles টু দ্য স্টেশন। এখন আমি বললাম যে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হচ্ছে আপনারা কীভাবে লিখবেন, এখানে দেখেন সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা ইট বসাচ্ছি, ইট ইজ রেইনিং। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার। ওকে, এখন দেখেন দেয়ার। এই দেয়ারটাও কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে সাবজেক্ট হিসাবে যখন শুরুতে কোনো সাবজেক্ট না থাকবে তখন আমরা দেয়ার বসাবো। এখানে একটা জিনিস ফলো করা দরকার আছে, শুরুতেই বলি, এটা হলো গ্রামার, যে দেয়ারের পরে, দেয়ার এর পর ভার্ব কি হবে, তার
পরবর্তী নাউন ডিটারমাইন করবে, পরবর্তী নাউন ডিটারমাইন করবে। মানে আমরা বলছি যে দেয়ারের পরে যে সাবজেক্টটা থাকবে মানে নাউন, যেই নাউনটা থাকবে তা সেই নাউন অনুযায়ী কিন্তু দেয়ারের পরে সাবজেক্ট ভার্ব কোনটা বসবে সেটা নির্মিত। আমরা একটা স্ট্রাকচার জানি যে দেয়ার প্লাস বি ভার্ব, দেয়ারের পরে সবসময় বি ভার্ব প্লাস নাউন, আদার নাউন হবে। তাহলে দেখেন আমি বললাম যে টেবিলে একটি বই আছে, তাহলে কি হবে? টেবিলে একটি বই আছে, আমি বললাম যে টেবিলে একটি বই আছে, কি হবে? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এখানে দেখেন এই যে ইজটা কেন লেখছি আমরা, এই যে ইজটা লেখছে কারণ এ বুক সিঙ্গুলার। এখন আমি যদি বললাম মেনি বুকস, এখন যদি বলি মেনি বুকস অন দ্য টেবিল, তাহলে কি হবে? দেয়ার আর মেনি বুকস, দেয়ার আর মেনি বুকস। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার দিয়ে আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস শেষ করার চেষ্টা করছি। আরও কিছু আছে যেমন উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড, ফিল লাইক, উইথ আ ভিউ টু, লাইক, হ্যাঁ, লিস্ট, অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, ইন কেস, এগুলোও বসে। কারণ এই টপিকসগুলো এখানে আমরা এই টপিক্সটা বেশি বড় করব না। আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়াবো তখন এই রুলসগুলো আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।